আজকে তোমাদের সাথে আলোচনা করছি শরৎ চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ। পল্লী সমাজ উপন্যাসের একাদশ পরিচ্ছেদ থেকে এই গল্পাংশ গ্রহণ করা হয়েছে। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। অবিশ্রান্ত মানে অবিরাম, অবিরাম বৃষ্টিপাত মানে 2 দিন ধরে অবিরাম বৃষ্টিপাত হয়ে অপরাহ্ন বেলায় মানে বিকেল বেলায় একটু ধরণ করিয়াছে, মানে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এ যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে হবে। রমেশ চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের সঙ্গে বসে জমিদারের হিসাব করছিল। দেখো, অকস্মাৎ মানে হঠাৎ করে সেই সময় প্রায় 20 জন কৃষক এসে তার কাছে কি বলল যে তাকে কিন্তু এ যাত্রায় তাকেই রক্ষা করতে হবে, সে না বাঁচালে ছেলেপুলের হাত ধরে তাদেরকে কিন্তু ভিক্ষা করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1টা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বাধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তম ধারে উচ্চগ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেণীবাবু তাহা কড়া পাহারায় আটক হইয়া রাখিয়াছেন। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়ে পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিয়া উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ যে অবাক হয়েছিল, প্রথমে ব্যাপারটা কি সে বুঝতে পারছিল না, কিন্তু এখন তার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। রমেশ চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের সঙ্গে বসে জমিদারির হিসাব দেখছিল, সেটা আমরা দেখেছি। তাহলে সেই সময় গ্রামের কৃষকরা এসে তার কাছে কেঁদে পড়ে তাদের যে 100 বিঘার মাঠ সেটা উদ্ধার করার জন্য। মাঠের দক্ষিণ ধারের বাঁধটি ছিল ঘোষাল ও মুখুজ্জেদের। সেই বাঁধ খুলে দিয়ে মাঠের ধান রক্ষা করা সম্ভব, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেণীবাবু কড়া পাহারায় সেই বাঁধ আটকে রেখেছেন। এই যে অবিরাম বৃষ্টি, এই অবিরাম বৃষ্টিতে তাদের চাষের ক্ষেত জলমগ্ন হয়ে গেছে। এবার সেই জলটা যদি না বার করা হয় তাহলে ফসল পচে নষ্ট হয়ে গেলে সারা বছর তাদের কিন্তু খাদ্য সংস্থান করা কঠিন হয়ে যাবে। তো সেই জন্যই তারা এই আর্জি জানায়। এরপরে চলো দেখি কি আছে। রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়। বেণী তাকিয়া ঠ্যাস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়া দিতে হবে। বেণী হুকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল। ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, জল বার করে দেওয়ার হুকুম দিন। বেণী কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছ কি? এ টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমিই বা কেন দেব সে তো বুঝতে পারি নে। বেণী জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সেটা আমি বুঝতে পারিনি। হালদারের দিকে চাইয়া বলিল, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণে এইখানে পড়েই মরা কান্না কাঁদছিল। আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই?
তার পায়ে নাগর জুতো নেই, যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। তাহলে আমরা কিন্তু দেখলাম যে রমেশ এই কৃষকদের কথা শোনা মাত্রই সে কিন্তু দেরি করেনি, সে কিন্তু বেনির কাছে ছুটে গিয়েছিল। বেনি রমেশের জ্যাঠার ছেলে, চাষিদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন করেনি, উপরন্তু এই অবস্থায় সে মাছের ক্ষতি স্বীকার করে বাঁধ কাটতে দিতে সে রাজি নয়, তাও কিন্তু সে সরাসরি সেটা জানিয়ে দেয়। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বড়দা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে, যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবে। বেনি হাতটা উল্টাইয়া বলিল, হলোই, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না যে ও শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িল, হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো, কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে 1 টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়েচড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? রমেশ বেনিকে গ্রামবাসীদের অসহায়তার কথা বোঝাতে চায়, কিন্তু দেখো আমরা বুঝতে পারি যে সে তার নিজের যে লাভ লোকসান সেটাই দেখছে, মানে গরিবদের কি অবস্থা হতে পারে সেইটা কিন্তু সে ভাবছে না। সামান্য যা কিছু আছে জমিদার হিসেবে সেটা বাড়ানোর উপরেই সে কিন্তু জোর দিচ্ছে। আমরা কিন্তু এটা থেকে বুঝতে পারছি যে বনি ঘোষাল একজন একদম কি বলবো নির্দয় অর্থ পিচাস একজন জমিদার। প্রকৃত জমিদারের কাছে এই যে প্রজা তারা কিন্তু সন্তানের মতো হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে জাত ধর্ম নিয়ে বেনি ঘোষাল এর এরকম মন্তব্য, যার জন্য বলছে যে নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট পার্টটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।